আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি স্কুল অফ এক্সেলেন্সের আরেকটি আয়োজন নিয়ে। আজকে তোমাদের সাথে কথা বলবো সমাজকর্ম দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে। তোমরা ইতিমধ্যে সমাজকর্ম প্রথম পত্রের পরীক্ষা দিয়েছো এবং আশা করি পরীক্ষাটা তোমাদের মন মতো হয়েছে এবং তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা হলো গিয়ে তোমরা সেই পরীক্ষার মাধ্যমে প্রাপ্তি করতে পারবে। তো তোমাদের প্রথম সমাজকর্ম প্রথম পত্রের ক্লাস কিন্তু আমরা নিয়েছিলাম এবং সেই ধারাবাহিকতায় আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আসছি। এখানে মূলত তোমাদের সামনে সমাজকর্ম দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে এবং শুধুমাত্র এই এমসিকিউগুলো যে কেবলমাত্র ইম্পর্টেন্ট এরকম না, এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের রিটেনের জন্য। তোমাদের যে সিকিউ বা সৃজনশীল আছে সেখানে কিন্তু এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন এসে থাকে এবং আজকের ক্লাসটা বেশি কার্যকর হবে। সমাজকর্মর যেই সৃজনশীল তোমরা লিখবে, সৃজনশীলের ক নাম্বার যে প্রশ্নগুলো মানে 1 নাম্বারের জ্ঞানমূলক যে প্রশ্ন সেগুলো কিন্তু আজকের এই ক্লাসেই সলভ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। একদম প্রথম প্রশ্ন, চাহিদা কোন ধরনের প্রত্যয়? চাহিদা কোন ধরনের প্রত্যয়? চাহিদার ব্যাপারে আমরা আগে কোন বিষয়ে পড়েছি বলো তো? তোমাদের যাদের অর্থনীতি আছে তোমরা কিন্তু সেখানে চাহিদা, যোগান ইত্যাদি পড়ছো, তাই না? কিন্তু ওইখানে কিন্তু আমরা এই যে কোন ধরনের প্রত্যয় বা চাহিদা আসলে কেমন ধরনের জিনিস আমরা কিন্তু সেটা সেইখানে পড়ি নাই। এটা আমাদের লাগতেছে সমাজকর্মে। তাহলে এখানে দেখি কি বলছে, চাহিদা কোন ধরনের প্রত্যয়। 4টা অপশন আছে স্বাভাবিকভাবে: আপেক্ষিক, মূর্ত, বিমূর্ত, কাঙ্ক্ষিত। আপেক্ষিক, মূর্ত, বিমূর্ত আর কাঙ্ক্ষিত। এখন দেখো যে আমার কাছে মনে করো যেটা চাহিদা, তোমার কাছে তো সেটা চাহিদা নাও হতে পারে, তাই না? তোমার কাছে চাহিদা হলো তুমি এইচএসসিতে এ প্লাস পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে বা সমাজকর্মতেই তুমি এ প্লাস পাবে, এটা তোমার ইচ্ছা, তাই না? এটা তোমার আকাঙ্ক্ষা, এটা তোমার কি চাহিদা। আমার চাহিদা তো সমাজকর্মের প্রথম পত্রে বা সমাজকর্ম দ্বিতীয় পত্রে বা সমাজকর্মে এ প্লাস পাওয়া না, বা আমার আকাঙ্ক্ষা এইচএসসিতে এ প্লাস পাওয়া না। আমার আকাঙ্ক্ষা মনে করো যে আমি কোনো একটা ভালো জব করব বা মনে করো যে বাহিরে পড়াশোনা করতে যাব, তাই না? তোমার মনে করো সেই আকাঙ্ক্ষাটা নাই। তাহলে দেখো তোমার আকাঙ্ক্ষার আমার আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য আছে না? আবার আমি যতটুকু পেলে খুশি হই, দেখা গেল তুমি তার থেকে আরও বেশি তোমার লাগবে, তোমার আকাঙ্ক্ষাটাও আরও বেশি, তোমার চাহিদাটাও আরও বেশি। তাহলে দেখো আমাদের চাহিদা কিন্তু একরকম না, এক একজনের চাহিদা এক এক রকম। তাহলে যখন এক একজনের চাহিদা বা এক একজনের কোনো জিনিস এক এক রকম হবে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সাবজেক্টিভ। সেটাকে আমরা বলি সাবজেক্টিভ। আর এই সাবজেক্টিভই হলো আপেক্ষিক, মানে তোমার কাছে চাহিদা একরকম হইতে পারে, আমার কাছে চাহিদা আর একরকম হইতে পারে। এটা হলো কি আপেক্ষিক। আচ্ছা, সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত? সুষম খাদ্যে কয়টি উপাদান থাকা উচিত? সুষম খাদ্য কোনগুলো? সুষম খাদ্য হলো যেই খাদ্যগুলো আমাদের জন্য সব থেকে বেশি জরুরি বা আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী। তাহলে সুষম খাদ্যের হলো দুইটা বড় উদাহরণ হলো, একটা দুধ এবং আরেকটা কি ডিম। দুধ এবং ডিম, এবং ধরা হয় দুধ এবং ডিমে তোমার সুষম খাদ্যের প্রত্যেকটা উপাদান বিদ্যমান। তাহলে সুষম খাদ্যের টোটাল উপাদান কয়টা আমরা জানি? টোটাল উপাদান হলো 6টি। সেগুলা কি কি? একদম প্রথমে আসতেছে কি শর্করা। শর্করা যেটা তোমরা কার্বোহাইড্রেটস নামে চিনো, যেটা আমাদের চালে থাকে, রুটিতে থাকে, গমে থাকে। এটা আমাদের শরীরে কি করে? আমাদের শরীরে শক্তি যোগায়, আমাদের শরীরে শক্তি যোগায়। আচ্ছা, তারপরে আসতেছে তোমার আমিষ। আমিষ তো আমরা সকলে আরো বেশি করে চিনি এবং আমাদের আরো সকলের বেশি পছন্দের। আমিষের উদাহরণ কি? আমিষের উদাহরণ হলো গিয়ে মাছ, মাংস এবং দুধ, ডিম তো আছে, এটা তো সব কয়টার উপকরণ, তাই না? আমিষ বা প্রোটিন। তারপরে কি? তারপরে হলো গিয়ে স্নেহ। স্নেহ বা ফ্যাট। স্নেহ বা ফ্যাট কিসে থাকে? বাটারে থাকে, ঘিতে থাকে, তেলে থাকে। আচ্ছা, তারপরে আমরা হলো গিয়ে দেখি ভিটামিন। ভিটামিন মূলত বিভিন্ন ধরনের ফল, মূল, তরি তরকারি, সবজি, এগুলাতে ভিটামিন থাকে। তারপরে খনিজ লবণ। আচ্ছা, এটা নিচে লিখি, সিরিয়ালে থাকলো তাহলে।
খনিজ লবণ, তাই না? খনিজ লবণ নাম শুনেই তো আমরা বুঝতেছি, তাই না? এটা কিসে থাকে? এটা লবণে থাকে, খনিজ লবণ বা ইংরেজিতে বলা হয় মিনারেলস। এবং লাস্টলি যেটা হলো গিয়ে অবশ্যই দরকার, যেটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, সেটা হলো পানি। তাহলে সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি। এবং এই 6টা উপাদান কোন কোন খাবারে বিদ্যমান বা কোন কোন খাবারে আছে? ডিম এবং দুধ, দুধ এবং ডিম। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে? তাহলে দেখো, হঠাৎ করে মনে হতে পারে যে তোমাদের কি পৌরনীতির প্রশ্ন দিয়ে দিছে, তাই না? অবশ্যই পৌরনীতির প্রশ্ন, কিন্তু এইটা তোমাদের সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অংশের সাথেও যায়, যে আমাদের এখানে কি মৌলিক অধিকার এর ব্যাপারে বলা আছে না? তাহলে আমাদের সংবিধানে তো মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে। তাহলে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের ব্যাপারে বলা আছে? সংবিধানের হলো 15 নাম্বার অনুচ্ছেদে, মানে খ নাম্বার অনুচ্ছেদে কিসের কথা বলা আছে? মৌল মানবিক চাহিদা। মৌল মানবিক চাহিদা, মৌল মানবিক চাহিদা বলতে হচ্ছে মৌলিক মানবিক চাহিদা, মানে যেই চাহিদাগুলো আমাদের সবার আছে, আমার আছে, তোমার আছে, সব মানুষের আছে। সেই চাহিদাগুলো কি কি? সেই চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন, মানে এক কথায় আমাদের এন্টারটেইনমেন্ট। সেইটা তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করেও পেতে পারো, মুভি সিরিজ দেখেও পেতে পারো, গেম খেলেও পেতে পারো, বাইরে ঘোরাঘুরি করেও পেতে পারো, বা বাইরে হলো কি কোনো স্পোর্টস খেলেও পেতে পারো, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, পুল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মানুষ আবাসস্থলে বসবাস করে। মানুষ আবাসস্থলে বসবাস করে কেন? আচ্ছা দেখি, গোপনীয়তা প্রকাশ করার জন্য। মানুষ কি বাসস্থানে অবস্থান করে গোপনীয়তা প্রকাশ করার জন্য? তুমি কি কোনো গোপনীয়তা বা লুকানোর জন্য তো তুমি সাধারণত বাসস্থানে বসবাস করো না, তাই না? তাহলে এটা হলো হবে না। 2 নাম্বার দেখি, সুষ্ঠু জীবনযাপনের জন্য। হ্যাঁ, আবাসস্থল বা বাসা আমাদের সুষ্ঠু জীবনযাপনের একটা মাধ্যম। তারপরে সামাজিক নিরাপত্তার জন্য। আমরা সব থেকে বেশি সেফ ফিল করি কোথায়? আমাদের নিজস্ব বাসায়, তাই না? ওইখানে আমি যতটা সেফ ফিল করি, অন্য জায়গায় কিন্তু ততটা সেফ ফিল করি না। তাহলে 4-এর উত্তর হলো 2 আর 3। তাহলে 2 আর 3 কোথায় আছে? এই যে এইখানে আছে। এই হলো অ্যান্সার। আচ্ছা, আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে? আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে? তাহলে আমরা কিন্তু সমাজকর্ম প্রথম ক্লাসে বলেছি যে সমাজকর্মীরা হলো গিয়ে এমন এক ধরনের প্রফেশন, বা সমাজকর্মীরা এমন এক ধরনের প্রফেশনাল, তারা সমাজের বিভিন্ন সেক্টরে তাদের কাজ করতে দেখা যায়। সমাজকর্মীদের স্কুলে বা কলেজে দেখা যায়, সমাজকর্মীদের হসপিটালে দেখা যায় বা চিকিৎসালয়ে দেখা যায়, সমাজকর্মীদের এমনকি আদালতেও দেখা যায়। তাহলে সমাজকর্মীরা আদালতে কাদের জন্য কাজ করে? আইনজীবীদের জন্য কাজ করে। আইনজীবীদের জন্য কাজ করার জন্য তো আরো লোকজন আছে, আইনজীবীদের জন্য কাজ করে না। পুলিশের জন্য স্বাভাবিকভাবে কাজ করে না, অপরাধীদের জন্য কাজ করে। হ্যাঁ, তাহলে অপরাধীকেও মানে আমরা খারাপ চোখে দেখি, স্বাভাবিক, তাই না? অপরাধীরা খারাপ, কিন্তু এই যে দেখো, আদালতে যেই তো প্রমাণ হয় যে এই যে অপরাধী সে আসলে ভালো না খারাপ, তাহলে আদালত রায় না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা আসলে ওইভাবে বিচার করতে পারতেছি না যে সেই লোকটা আসলেই ভালো না খারাপ, তাই না? আবার আরেকটা বিষয় হলো, সমাজকর্মে বলা হয় যে কাজকে ঘৃণা করো, যে কাজ করছে তাকে না। বা মনে করো যে ডোন্ট হেট দ্য প্লেয়ার, হেট দ্য গেম, মানে যে কাজ করছে তাকে ঘৃণা করার দরকার নেই, কিন্তু যেই কাজটা করছে সেই কাজকে ঘৃণা করো। এর জন্য সমাজকর্মীরা যেহেতু এটাই বিশ্বাস করে, সমাজকর্ম যেহেতু এটাই বিশ্বাস করে, এর জন্য সমাজকর্মীরা কি করে? সমাজকর্মীরা অপরাধীদের পক্ষে এসেও দাঁড়ায়, যেন অপরাধীদের যে মৌলিক অধিকার বা অপরাধীদের যেই ফান্ডামেন্টাল রাইটস বা আদালত যেই
অধিকারগুলা অপরাধীকে দেওয়ার কথা সেইগুলো অপরাধী পাচ্ছে কিনা, বা অপরাধীদের হয়ে যেন একটু ক্ষমা চাওয়া হয়, বা অপরাধীদের যেন যে সাজাটা সেটা যেন কমানো হয়, এইসব বিষয় নিয়ে অপরাধীদের জন্য কাজ করে। মহিলা অপরাধীদের জন্য অবশ্যই কাজ করে, কিন্তু এইটা অনেকটা স্পেসিফিক হয়ে গেল। তাহলে মহিলা অপরাধীদের জন্য যদি আমরা বলি তাহলে কি বোঝাবে, যে পুরুষ অপরাধী বা শিশু অপরাধী বা বৃদ্ধ অপরাধীদের জন্য কাজ করে না। আসলে তো সেটা না, তাই না? কারণ আদালত সমাজকর্মীরা বা আদালত সমাজকর্ম সকল ধরনের অপরাধীদের জন্য কি কাজ করে থাকে। আচ্ছা, 6 নাম্বার দেখি কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন। কোন ব্যক্তি রোগের চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন? তিনি হলেন ডক্টর রিচার্ড ক্যাবট। তাহলে দেখো, তোমার মনে হতে পারে যে সমাজকর্মীরা আসলে হসপিটালে কাজ কি, তাই না? সমাজকর্মীরা আসলে হসপিটালে কাজ কি, কিন্তু বিষয়টা হলো যে অনেক সময় দেখা যায় যে একদম গ্রাম অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, একদম রিমোট এরিয়া থেকে, একদম মার্জিনালাইজড এরিয়া থেকে এমন লোকজন আসছে যারা আসলে হাসপাতালে কিভাবে কি করতে হবে না করতে হবে বুঝে না, তাই না? সমাজকর্মীরা এরকম লোকজনকে সাহায্য করে, বলে যে আপনার এই সমস্যা, তাহলে আপনি আগে এখানে যান এরকম আপনার এরকম ফিস লাগবে, বা হলো গিয়ে দেখে যে হাসপাতাল তো মনে করছে মানে খুব ধান্দাবাজির একটা জায়গা, তাই না? তাহলে সমাজকর্মীরা এটা ইনশিওর করে যে যারা এরকম বুঝে না তাদেরকে কে যেন ফাঁদে ফেলতে না পারে, বা তাদেরকে দিয়ে কে যেন কোনো কি করতে না পারে, তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতে না পারে, তাই না? কারণ হাসপাতালে এরকম অনেক হয় যে সরকারি হাসপাতালে গেলা, লাইনে দাঁড়ায় রয়েছো, একজন এসে তোমাকে বললো এখানে তো অনেক টাইম লাগবে, আপনি আমার 200 টাকা দেন, আমি আপনার কাজ আরো সহজে করে দিচ্ছি। তাহলে 200 টাকা দিল, রিপোর্ট নিয়ে গেল, কিন্তু সেই রিপোর্ট নিয়েও আসলো না, আর 200 টাকা মেরে দিল। এরকম হাসপাতালে নানান রকম, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে এরকম নানান ধরনের পাটপারি হয়ে থাকে। এই সব বিষয় থেকে সাধারণ মানুষদের সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য হাসপাতালে বা চিকিৎসালয়ে সমাজকর্মীদের দেখা যায়। এগুলো জাস্ট কয়েকটি উদাহরণ, আরো অনেক ক্ষেত্রে সমাজকর্মীরা হাসপাতালে বিভিন্ন রকম কাজে আসে। আচ্ছা, 7 নাম্বার যদি আমরা দেখি, 7 নাম্বারে কি বলছে? ব্যক্তিত্বের ও আচরণের ত্রুটি, অসামঞ্জস্যতা, সাহায্যার্থীর প্রত্যাশা ইত্যাদি কোন সমাজকর্মের মাধ্যমে করা হয়? আচ্ছা, পল্লী সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম। এখন আমরা ক্লিনিক শব্দটার সাথে কিভাবে পরিচিত? ক্লিনিক বলতে আমরা বুঝি যেটা এক ধরনের বেসরকারি হাসপাতাল, যেটা সাধারণত তোমার ছোট ছোট চেম্বার থাকে ডাক্তারদের। ডাক্তাররা মূলত সরকারি হাসপাতালে সাধারণত দিনের বেলা বসে, এবং বিকাল থেকে রাত পর্যন্ত তারা সাধারণত ক্লিনিকে থাকে। এটা আমাদের তো ক্লিনিক সম্পর্কে ধারণা, তাই না? কিন্তু সমাজকর্মে ক্লিনিক বা ক্লিনিক্যাল সমাজকর্মটা একটু আলাদা কিভাবে? যখন কোনো ব্যক্তিত্বের বা ব্যক্তির আচরণের ত্রুটি নিয়ে যখন কোনো সমাজকর্মী কাজ করে, যখন ধরা দেয় যে ব্যক্তিকে, যে জনাব ইদ্রিস সাহেব, আপনার যে আচরণটা এটা তো ভালো না, বা আপনি এই যে করতেছেন এর জন্য এই সমস্যা কিন্তু আপনি ফেস করতেছেন এবং ভবিষ্যতে ফেস করবেন, তার বিভিন্ন অসামঞ্জস্যতা, মানে তার যে বিভিন্ন ধরনের ল্যাকিংস বা যেই কারণে সে পিছায় পড়তেছে, সেগুলা তাকে দেখায় দেওয়া, এবং সেটার জন্য বা সেটা কোপ আপ করার জন্য সে কি করতে পারে সেটা তাকে জানানো বা তাকে শিক্ষা দেওয়া। তারপর সাহায্যার্থীর প্রত্যাশা, মানে যে সাহায্য নিতে আসে সমাজকর্মীর কাছে, তার কাছে তো অবশ্যই কিছু এক্সপেকটেশন আছে, তাই না, সমাজকর্মীর উপরে, যে আমি এখানে সাহায্যের জন্য আসছি, আমাকে হয়তো এই সাহায্য করা হবে বা আমার এই সমস্যাগুলো দূর করা হবে। এইগুলাকে যেন মাথায় রেখে এইগুলা নিয়ে যখন যারা কাজ করে তাদেরকে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বলে, এবং এই যেই ক্ষেত্রটা এটাকে বলা হয় ক্লিনিক্যাল সমাজকর্ম। কি বলা হয়? ক্লিনিক্যাল সমাজকর্ম। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে কি কি বিষয়? ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে কি কি বিষয়? এখানে দেখি কি কি বলা আছে। মানসিক সেবা প্রদানে, অপরাধীদের পক্ষে ব্যক্তির আচরণে ত্রুটি নির্ণয়। আচ্ছা দেখো, মানসিক সেবা প্রদান এটা কিন্তু আসলে সমাজকর্মীর কাজ না। সমাজকর্মী কখনো এমন জিনিস বলবে না যেটা, মানে জোর করে এমন কোনো জিনিস বলবে না যেটার জন্য যেই সাহায্যার্থী তার মানসিক শান্তি হয়, বা মানসিক শান্তির জন্য কেউ সমাজকর্মীর কাছে যায় না। সমাজকর্মীর কোনো সত্যি কথায় যদি সাহায্যার্থী মানসিক শান্তি পায়, মানসিক সেবা পায়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মানসিক সেবা দেওয়ার জন্য সমাজকর্মী কিন্তু কাজ করে না।
তাহলে আমরা আগে দেখছি অপরাধীদের পক্ষে কাজ করে, হ্যাঁ অবশ্যই। ব্যক্তির আচরণে ত্রুটি নির্ণয় করে, আমরা আগেই দেখছি। তাহলে 8-এর উত্তর কি? 2 আর 3। 2 আর 3 কোথায় আছে? এই যে এখানে। ওকে, তাহলে দেখো যখন অ্যান্সার করবা এরকম কিন্তু ক্রিটিক্যালি একটু ভাবতে হবে, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে। যদি প্রথমবারই তুমি বুঝতে না পারো তাহলে এটা স্কিপ করে যাও, 30 নাম্বারটা পর্যন্ত করার পর আবার যেগুলো বাদ পড়ছে সেগুলো আবার চেক করা শুরু করবা। এবং তোমাদের যে একটা বড় সমস্যা যে 1, 2, 3 থাকলেই তোমরা চিন্তা ভাবনা তেমন একটা করো না, বা তোমরা মনে করো 1, 2, 3 আছে তাহলে এটাই উত্তর হবে, তাই না? সবটা একই রকম লাগতেছে, কিন্তু আসলে তা কিন্তু নয়। ওকে, সামাজিক পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যা প্রভাব কোথায় বেশি পরিলক্ষিত হয়? আচ্ছা, তাহলে এক কথায় আমরা যে জানি যে আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সবসময় একটা সোশ্যাল চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। 10 বছর আগে সমাজ যেরকম ছিল এখন সেরকম নাই, 5 বছর আগে সমাজ, 5 বছর পরে সমাজ যেরকম হবে বর্তমানে কি সমাজ সেরকম নাই। তাহলে সমাজ পরিবর্তন হচ্ছে, এবং এইখানে সব থেকে বেশি প্রভাব দেখা যায় কিন্তু আমাদের এই পরিবারে, এবং পরিবারে সব থেকে বেশি ইম্প্যাক্ট দেখা যায় যে দেখা গেল যে সন্তান বাবা মার কথা শুনে না, বাবা মা সন্তানকে বুঝতে চায় না, আবার মনে করো যে সন্তানের আচার আচরণে বাবা মার হলো গিয়ে অনেক মনে কষ্ট লাগে, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা আছে, তাই না? আবার মনে করো যে চাকরি সূত্রে বাবা দেশের বাইরে থাকে, বা দেখা গেল চাকরির জন্য বাবা মা দুইজনই হলো কি সারাদিন ঘরের বাইরে থাকে, ছোট একটা বাচ্চা সারাদিন রুমের ভিতরে একা থাকে কোনো কাজের লোকের সাথে, তাই না? এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, এবং পরিবারে যখন সমস্যাটা দেখা যায় তখন আস্তে আস্তে সংঘ, সমাজ এবং প্রতিষ্ঠান এই সব কিছুতে সমস্যাটা ছড়িয়ে পড়ে। আচ্ছা, কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? দেখো এটাও কিন্তু আরেকটা অর্থনীতির একটা বিষয়বস্তু এখানে চলে আসছে। এটা মূলত পপুলেশন সায়েন্সের একটা বিষয়, তবে এটা নিয়ে অর্থনীতিতেও আলোচনা করা হয়। কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা হলো যে বাংলাদেশের মোট জনসংখ্যা মনে করো এখন কত হয়েছে, বাড়তে বাড়তে মনে হয় 17 না 18 কোটি হয়ে গেছে, তাই না? এখন আমরা কিন্তু জানি যে আমাদের দেশটা ওভার পপুলেটেড, মানে আমাদের দেশের যে ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি এই জনসংখ্যাটা, এবং আমাদের সব জনসংখ্যা কিন্তু স্কিলড না, আমাদের সব জনসংখ্যা কিন্তু আমাদের জন্য আয়ের উৎস না, বা আমাদের জন্য কোনো সুনাম বয়ে নিয়ে আসে, বা আমাদের সমাজের কোনো লাভে আসে, এরকম হয় না। আমাদের জনসংখ্যার একটা বড় অংশ, মানে 1.5 থেকে 2 কোটি একটু কম বেশি হবে, যারা আমাদের ইকোনমিতে বা আমাদের সমাজে কোনো ভূমিকা তো রাখতেছেই না, উল্টো আমাদের সমাজে কি হচ্ছে, আমাদের সমাজে বার্ডেন বা বোঝা হচ্ছে। তাহলে এটা হলো গিয়ে আমাদের মোট জনসংখ্যা। কাম্য জনসংখ্যা বলতে বোঝায় যে আমাদের দেশে যতটুকু সম্পদ এইটুকুর উপর বিচার করে আমাদের জনসংখ্যা কত হওয়া উচিত। আচ্ছা, তাই না? মনে করো যে সহজে বুঝাই যে আমাদের দেশে মনে করো যে সম্পদ হলো এক্স পরিমাণে, আর এই সম্পদ কতজন প্রপারলি ভোগ করতে পারবে, সমান পরিমাণে ভোগ করতে পারবে, সেটা মনে করো যে ওয়াই পরিমাণ, বা আমরা বলতে পারি এটা মনে করো 10 কোটি। তাহলে বাংলাদেশের যে সম্পদ আছে সেই সম্পদের কথা বিবেচনা করে বাংলাদেশে যদি 10 কোটি মানুষ হয় তাহলে সেইটা হলো বাংলাদেশের কাম্য জনসংখ্যা। এগুলা বের করার বিভিন্ন সূত্র আছে, তবে তোমাদের ওইগুলা লাগবে না, কাম্য জনসংখ্যা বুঝলেই হবে। তাহলে সম্পদ অনুপাতে জনসংখ্যাকে বলা হয় কি? বলা হয় কাম্য জনসংখ্যা। আচ্ছা, 11 নাম্বার আমরা যদি দেখি, যে কোনো সমস্যার সমাধান করতে হলে কিসের প্রয়োজন হয়? তাত্ত্বিক জ্ঞান, প্রায়োগিক জ্ঞান, গবেষণা, সচেতনতা। আচ্ছা, তোমাদের মনে হইতে পারে যে কোনো সমস্যা সমাধান করতে গেলে তো আমাদের প্রায়োগিক জ্ঞান, মানে যেটা আমাদের অ্যাপ্লাইড নলেজ, সেটা দরকার। আবার মনে হইতে পারে যে না, অ্যাপ্লাই করার আগে তো আমাদের আসলে ভিতরে থাকতে হবে, তাই না? তাহলে থিওরিটিক্যাল জ্ঞান। আচ্ছা, আর সচেতনতা তো এটা কাইন্ড অফ একটা কমন সেন্স, এটা তো হবে না। কিন্তু এই যে দেখো, গবেষণা করেই কিন্তু তাত্ত্বিক জ্ঞানটা আসতেছে, গবেষণা করেই কিন্তু আমরা জানতে পারতেছি যে আমাদের দেশের জনসংখ্যা, কাম্য জনসংখ্যা মনে করো 10 কোটি, বা গবেষণা করেই আমরা জানতে পারতেছি যে বাংলাদেশের যে এই সমস্যাটা এইভাবে সলভ করা যাবে। গবেষণা কিংবা রিসার্চ
ছাড়া তো সম্ভব না। তাহলে গবেষণা করে কি হয়, গবেষণা করে আমরা তাত্ত্বিক জ্ঞান বা থিওরিটিক্যাল জ্ঞান পাই, সেই থিওরিটিক্যাল জ্ঞান থেকে আমরা প্রায়োগিক জ্ঞান পাই, মানে অ্যাপ্লাইড নলেজ পাই, এবং এই অ্যাপ্লাইড নলেজটা আমরা এই সচেতনতার সাথে মিলিয়ে সমাজে প্রয়োগ করি বা সমস্যা সমাধানের জন্য আমরা প্রয়োগ করি। তাহলে যদি শর্টে বলি যে মনে করো বাংলাদেশে পপুলেশন বা জনসংখ্যার সমস্যা, তাহলে জনসংখ্যার সমস্যাটা কিভাবে আমরা নির্মূল করতে পারবো সেটা প্রথমে আমরা গবেষণার মাধ্যমে জানতে পারবো। গবেষণার মাধ্যমে আমরা যে তথ্যটা পাবো যে সেটাকে আমরা বলবো থিওরিটিক্যাল নলেজ বা তাত্ত্বিক জ্ঞান। এই তাত্ত্বিক জ্ঞান পরবর্তীতে প্রায়োগিক জ্ঞানে আমাদের ওয়ার্ল্ডে সচেতনতার মাধ্যমে প্রয়োগ করা হবে। কিসের জন্য? সলিউশনের জন্য। কি সলিউশনের জন্য? সেই জনসংখ্যার সমস্যাটা সমাধান করার জন্য। আচ্ছা, তারপর আমরা দেখি ইকোনমিস্ট কোন দেশের সাময়িকী। ইকোনমিস্ট তোমার খুবই যে এটাকে কি বলে, খুবই ফেমাস একটা তোমার পত্রিকা, যেটা মূলত যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়। আচ্ছা, তারপর আমরা দেখি যে মানব সমাজের বিভিন্ন সামাজিক প্রয়োজন পূরণে কাজ করে থাকে কোনটি। আমরা জানি যে আমাদের মানব সমাজে বিভিন্ন ধরনের প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের নিডস আছে, তাই না? এবং তাহলে সেই নিডসগুলা পূরণ করে থাকে কোনগুলা? পূরণ করে থাকে কোনগুলা? সামাজিক পরিকল্পনা লাগে, ঠিক আছে, অবশ্যই দরকারি, কিন্তু সামাজিক পরিকল্পনার মাধ্যমে মানব সমাজের যে বিভিন্ন প্রয়োজন সেটা কিন্তু আসলে এভাবে ফুলফিল হয় না। প্ল্যানিং এর ক্ষেত্রে সামাজিক পরিকল্পনাটা লাগে, কিন্তু প্রকৃতপক্ষে ওইভাবে না। সামাজিক আইন কখন লাগে? সামাজিক আইন লাগে আমরা আমাদের যে অধিকারগুলো পাচ্ছি কিনা সেটা এনশিওর হচ্ছে কিনা এটা মেনটেন করার জন্য বা দেখার জন্য। সামাজিক প্রথাও কিন্তু সামাজিক প্রয়োজন পূরণে কাজে লাগে না। কোনগুলা কাজে লাগে? সামাজিক প্রতিষ্ঠান। এখন সামাজিক প্রতিষ্ঠান কিন্তু কেবলমাত্র ব্যাংক, কারখানা, কোম্পানি না, এটা কিন্তু আমাদের পরিবারও হতে পারে। পরিবার কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। আবার এর পাশাপাশি স্কুল হইতে পারে, কলেজ হইতে পারে, বিদ্যালয় হইতে পারে, যে কোনো ধরনের বিদ্যালয় হইতে পারে। আবার মনে করো যে এটা তোমার এই যে সংঘ বা যে বিভিন্ন ধরনের ক্লাব বা সংগঠন বা সমিতি, এগুলা কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ। আচ্ছা, এখানে একটা উদ্দীপকমূলক একটা কোশ্চেন দেওয়া আছে যে রাজন ছোটবেলা থেকে চলাফেরা প্রভৃতি তার খেলার সাথীদের কাছ এর আচার ব্যবহার, কথাবার্তা পিতামাতা বা পরিবার থেকে এবং তার স্কুল থেকে শিখেছে। এভাবে রাজন শিশু থেকে একজন ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়েছে। রাজনের ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে আমরা যদি উদ্দীপকটা দেখি, উদ্দীপক থেকে আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে রাজন কি করছে। রাজন হলো ছোটবেলা থেকে তার খেলার সাথীদের, তার পিতামাতা, তার পরিবার, স্কুল কলেজ থেকে বিভিন্ন জিনিস শিখছে। এবং আমরা কি জানি, সমাজের বিভিন্ন উপাদান থেকে আমরা যখন শিখি এবং এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন আমরা শিখতে থাকি, সেটাকে মূলত কি বলা হয়? সেটাকে বলা হয় সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। সামাজিকীকরণ কিংবা সোশ্যালাইজেশন। ওকে, তারপরে আমরা দেখি যে সতীদাহ প্রথা বিলোপ আইন প্রণীত হয় কত সালে? সতীদাহ প্রথা বিলোপ আইন তোমার প্রণীত হয় কত সালে? আচ্ছা, আগে হিন্দু সমাজে এরকম একটা রীতি ছিল যে হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ দ্বিতীয়বার বিয়ে তো করতেই পারবে না, তার সাথে সাথে সেই হাজব্যান্ডের তো মারা গেছে, তাকে তো চিতায় জ্বালানো হবে, সেই চিতার উপরে জ্যান্ত বা জীবিত তার স্ত্রীকে শোয়াই দেওয়া হতো এবং সেই একই আগুনে মানে জীবন্ত অবস্থায় তাকে মেরে ফেলা হতো আগুন দিয়ে। তাহলে খুবই ক্রুয়েল একটা বিষয়। এবং এই যে সতীদাহ প্রথা, দাহ মানে আগুন জ্বালানো জানোই তোমরা, এই প্রথাটা বিলোপ হয় মানে বাদ দেওয়া হয় বা ক্যান্সেল করা হয় কত সালে? এটা করা হয় হলো তোমার 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তায়। কার সহায়তায়? রাজা রামমোহন রায়। ওকে, আচ্ছা,
তারপরে আমরা দেখি যে কোন আইনটি বাংলাদেশের নারীদের স্বার্থ রক্ষায় এক ধরনের নিরাপত্তা কবচ ছিল। আচ্ছা, এটা হলো তোমার 16 নম্বরের উত্তর হবে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ বা আবার হলো মুসলিম বিবাহ আইনও বলা যায়। এইটা কেন নারীদের স্বার্থ রক্ষার জন্য ছিল, এটা কিন্তু দেখে ওইভাবে আসলে মনে হচ্ছিল যে নারীদের সাথে সম্পর্কিত। এর থেকে তো বাল্য বিবাহ আইন, যৌতুক নিরোধ আইন, নারী নির্যাতক বা নিবর্তক শাস্তি অধ্যাদেশ এগুলো মনে হচ্ছে, তাই না? কিন্তু 18-র উত্তর কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ হলো। এখন নারীদের স্বার্থ রক্ষার অন্যতম একটা জিনিস হলো প্রপার্টি বা ওয়েলথ, যেটা বাবা মা কাছ থেকে পায়। আগে বিষয়টা এরকম ছিল যে যারা হলো গিয়ে নারী বা যারা হলো গিয়ে কন্যা বা যারা হলো গিয়ে মেয়ে, বাবা যখন সম্পত্তি ভাগ বাটোয়ারা করতো সাধারণত নারীদের দিত না, বলতো তো তোরা মেয়ে মানুষ, তোদের কেন লাগবে, বলতো যে তোরা তোর হাজবেন্ডের কাছ থেকে তো পাবি, তাই না? এরকম বিভিন্ন কথাবার্তা বলে আসলে মূলত তাদেরকে এই প্রপার্টি বা ওয়েলথ থেকে দূরে রাখা হতো। কিন্তু যখন থেকে এই যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ করা হয়েছে, তখন থেকে প্রত্যেকটা ব্যক্তি আগে থেকে তো ধর্মীয়ভাবে বাধ্য ছিল, কিন্তু তারপরে মেনটেন করতো না। এখন ধর্মীয়ভাবেও বাধ্য, আবার আইনন্তভাবেও বাধ্য। এবং কোনো ব্যক্তি, কোনো পুরুষ বা কোনো পিতামাতা যদি প্রপার্টি ভাগ করার সময় নারীকে তার প্রাপ্য অংশ না দেয়, তাহলে সে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে মামলা করতে পারে, যেখানে বলা হয়েছে যে আমি এতটুকু পরিমাণ প্রপার্টি পাবো, এতটুকু পার্সেন্টেজে বা প্রপোর্শনে পাবো, এটা আমাকে দেওয়া হয় নাই। আচ্ছা, তারপরে ঢাকার কোথায় আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করা হয়? ঢাকার কোথায় আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করা হয়? টিকাতুলি, কয়েতটুলি, মালিবাগ নাকি গণকটুলি? এটার উত্তর হবে কায়েতটুলি। এখানে প্রথম ঢাকায় সর্বপ্রথম আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বা কোনো কমিউনিটি ডেভেলপমেন্ট করার জন্য একটা হলো কি এক ধরনের মনে করো টেস্ট করা হয়েছিল যে আসলে এরকম ভাবে কোনো কমিউনিটি ডেভেলপ করা যায় কিনা, বা এরকম হলে আসলে সোসাইটিতে বা সমাজে বা মানুষের উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এইটা প্রথম যেখানে করা হয়েছিল সেটা হলো ঢাকার কায়েতটুলিতে। কোথায়? ঢাকার কায়েতটুলিতে। এদেশে সরকারি সমাজসেবা কর্মসূচি সূত্রপাত হয় কখন বা কত সাল থেকে? এদেশে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয় কত সাল থেকে? এটা হয় হলো তোমার 1940 সালে। 1940 সালে প্রথম সরকারিভাবে জনসাধারণকে সমাজকর্মের সেবা দেয়া হতো। তাহলে দেখো এটা কিন্তু সেই ব্রিটিশ সময় থেকেই চলে আসতেছে, তাহলে কিন্তু তুলনামূলক বেশ পুরানো, যদিও 100 বছর হয় না, কিন্তু তারপরে এইটার পরে ব্রিটিশ পিরিয়ড গেছে, তারপর পাকিস্তানি আমল গেছে, তারপর দেশ দুইবার স্বাধীন করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি বিদ্যালয় রয়েছে? আমরা জানি যে যারা হলো কি দৃষ্টি প্রতিবন্ধী তারা কিন্তু আমার তোমার মতো নর্মাল ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না, তারা দেখতে পারে না। এর জন্য তাদের হলো কি পড়ার জন্য ব্রেইল সিস্টেম ব্যবহার করা হয়। যে এরকম মনে করো যে এরকম ডট ডট থাকে, মনে করো এটা দিয়ে একটা বোঝায়, তারপর এরকম দিয়ে আরেকটা লেটার বোঝায়, এইভাবে তারা হলো গিয়ে পড়ে। তাদের জন্য বেশ কষ্টকর, কিন্তু অ্যাটলিস্ট তারা পড়তে পারতেছে। এবং এই সিস্টেমটা যে আবিষ্কার করছিল সে কিন্তু নিজেই অন্ধ ছিল এবং তার নাম ছিল ব্রেইল। তার নাম অনুসারে ব্রেইল সিস্টেম মানে ব্রেইল যে পদ্ধতি পড়ার বা লেখার বা ছাপানোর পদ্ধতি, সেই নামকরণটা তার মাধ্যমে করা হয়। এবং সমাজসেবা অধিদপ্তর মূলত এটা পরিচালনা করে। এবং মোট 5টি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় কিন্তু বাংলাদেশে রয়েছে। এটার সংখ্যা কি আরো বেশি হওয়া দরকার। আচ্ছা, এবার হলো যে ফুল ফর্ম বা অ্যাক্রোনিম। এই ধরনের কোশ্চেন কিন্তু বারবারই আসে যে একটা শর্ট ফর্ম দিয়ে বললো এটার ফুল ফর্ম কি, একটা ফুল ফর্ম দিয়ে বলে এটা শর্ট ফর্ম কি, যেটা সাধারণত হয় না। শর্ট ফর্মটা দিয়ে বলা হয় ফুল ফর্মটা বলতে। তাহলে ইউসিডিপি, তাহলে এটার ফুল ফর্ম কি? আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই যে দেখো এই যে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা পড়ছিলাম না, এই সেই ইউসিডিপি। তাহলে ইউসিডিপির কাজ কি? কোনো একটা আরবান কমিউনিটিকে, কোনো আরবান বা শহরের কোনো একটা গোষ্ঠীকে, জনগোষ্ঠীকে বা এরিয়াকে ডেভেলপমেন্ট করার
যে প্রজেক্টটা কেমন ধরনের ডেভেলপমেন্ট হতে পারে, এটা সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে, ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে, এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে, এবং বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের মাধ্যমে ওই কমিউনিটিটাকে বিল্ড আপ করা হয়, গ্রো করা হয়, যেন ওই কমিউনিটিটা তার পূর্বের অবস্থান থেকে আরো বেটার জায়গায় যেতে পারে। আচ্ছা, গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতি প্রয়োজন হয়? গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতি প্রয়োজন হয়? গোষ্ঠী উন্নয়ন পদ্ধতি, ব্যক্তি উন্নয়ন পদ্ধতি, সমষ্টি উন্নয়ন পদ্ধতি, নাকি দল উন্নয়ন পদ্ধতি? আচ্ছা, তাহলে আমরা যখন গ্রামীণ সমাজে যখন সমাজকর্মটা দেখব, তখন কিন্তু আমরা দেখি যে সমষ্টির উপরে কাজ করা হয়, সমষ্টির উপরে কাজ করা হয়, মানে একাধিক লোকের উপরে কাজ করা হয়। সেটা যে কেবলমাত্র গ্রামীণ সমাজে করা হয় এরকম না, শহুরে সমাজেও যখন করা হয় তখন দেখা যায় যে একটা সমষ্টি, একটা গ্রুপ অফ পিপলের মধ্যে করা হয়। তাহলে এখন কথা হইতে পারে যে ব্যক্তি উন্নয়ন পদ্ধতি ইউজ করা হয় না, সেটা আমরা বুঝলাম। তাহলে গোষ্ঠী উন্নয়ন পদ্ধতি, দল উন্নয়ন পদ্ধতি, সমষ্টি উন্নয়ন পদ্ধতি তো একই রকম বোঝায়, তাই না? তোমাদের মনে হতে পারে, তাহলে বলতে পারো যে আমি কিভাবে বুঝবো যেটা গোষ্ঠী বা দল না হয় সমষ্টি হবে? আচ্ছা, গোষ্ঠীর যে বিষয়টা সেটা হলো সাধারণত বাই বর্ণ হিসাবে পায়। গোষ্ঠী সাধারণত বাই বর্ণ হিসাবে হয়। যেরকম কেউ জেলে পল্লীতে জন্মগ্রহণ করছে, কেউ মনে করো যে কুমার পল্লীতে জন্মগ্রহণ করছে, কুমোর পল্লীতে জন্মগ্রহণ করছে, বা ব্যাংকার্স কলোনিতে জন্মগ্রহণ করছে, যেখানে সবাই একই রকম বাই বর্ণ। তাহলে এটা হলো গিয়ে বাই বর্ণ, বাই বর্ণ। আর মানুষ কিন্তু দলে বাই বর্ণ যোগ হয় না, সে বাই চয়েস বা নিজ ইচ্ছায় হয়। তাহলে যখন দলের কথা বলবো সেটা হলো বাই চয়েস, সেটা কি বাই চয়েস। আর সমষ্টির বিষয় হলো এখানে কোনো বাই বর্ণ না, বাই চয়েসও না। মনে করো যে একটা জায়গায় 100 জন দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে 10 জন মনে করো মাছ বিক্রেতা, 10 জন সবজি বিক্রেতা, 10 জন মনে করো এই কাজ করে, 10 জন ওই কাজ করে, 10 জন পথচারী, 10 জন মনে করো চা খাচ্ছে, 10 জন মনে করো যে ঘুরতে আসছে, 10 জন মনে করো যে বাজার করতে আসছে। এরকম বিভিন্ন লোকজন মিলে মনে করো 100 জন। এই 100 জন বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, দুইটা আলাদা হলো গিয়ে লিঙ্গের, আবার মনে করো যে তাদের চিন্তা ভাবনাও আলাদা, এবং তারা একে অপরকে মানে সবাই মনে করো সবাইকে চেনে না। এরকম মনে করো যখন লোকজনকে একত্রিত করা হবে বা একটা দলভুক্ত করা হবে, তখন সেটাকে বলা হয় সমষ্টি, তখন সেটাকে বলে সমষ্টি। তাহলে বুঝলা গোষ্ঠী, সমষ্টি এবং দলের মধ্যে পার্থক্য। ব্যক্তির মধ্যে পার্থক্য তো মানে আসলে মানে কমন সেন্স, তুমি বুঝতেই পারতেছো। আচ্ছা, সমাজসেবা কর্মসূচির মূল লক্ষ্য কোনটি? সমাজসেবা কর্মসূচির মূল লক্ষ্য কোনটি? মানে একদম সহজ কথা, যে আমরা হলো সমাজ সেবা কেন দেওয়া হয়? আচ্ছা, গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দানের জন্য। অবশ্যই স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দান সমাজকর্মীরা করে বা সমাজকর্মের মাধ্যমে হয়, কিন্তু কেবলমাত্র এটাই কি করে? না, তাহলে এটা হবে না। গ্রামীণ জনগোষ্ঠীকে পুষ্টি বিষয়ক জ্ঞান দেয়, হ্যাঁ অবশ্যই পুষ্টি বিষয়ক জ্ঞান দেয়। গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে আগের সময় যারা ছিল বা এখনো প্রত্যন্ত অঞ্চলে এরকম আছে যে তারা আসলে বুঝে না তাদের শরীরের জন্য কোনটা কি না কি। সমাজকর্মীরা যে বললো, আপনার নারীদের যে বললো, তা আপনাদের শরীরে তো আয়রনের অভাব, আপনার শরীরে তো এর অভাব, আপনারা বেশি করে ডিম খাবেন, আপনারা বেশি করে কলা খাবেন, এরকম বিভিন্ন পরামর্শ দেয়, অবশ্যই দেয়, কিন্তু কেবলমাত্র কি এই পুষ্টি বিষয়ক জ্ঞানই দিয়ে থাকে? না। গ্রামীণ জনগোষ্ঠীকে পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান দান, এটাও একই জ্ঞান দেয়, অবশ্যই দেয়। পরিবার পরিকল্পনা, কয়টা বাচ্চা নিতে হবে, কেন বেশি বাচ্চা নিলে সমস্যা, পরিবারকে কিভাবে গুছিয়ে রাখা যায়, পরিবারের কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কেন হলো বাচ্চা কাচ্চাদের হলো যে ছোটবেলায় কাজ করতে না পাঠিয়ে পড়াশোনার দিকে যাওয়া দরকার, হলো কি কেন পরিবারের সবারই অ্যাটলিস্ট অক্ষর জ্ঞানটা থাকা দরকার, এরকম পরিবার পরিকল্পনা বিষয়ক জ্ঞান প্রদান করে। কিন্তু কেবলমাত্র কি এটাই করে? না। তাহলে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করা, তাহলে দেখো এইখানে কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের কথা বলতেছে। কোন উন্নয়ন, কি উন্নয়ন, এটা কি পরিবার পরিকল্পনা বিষয়ক উন্নয়ন, পুষ্টি বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, রাজনীতি বিষয়ক, তোমার সোশ্যাল স্ট্যাটাস বিষয়ক, শিক্ষা বিষয়ক, এরকম কোনো কিছু কিন্তু স্পেসিফিক ভাবে বলে নাই। এখানে কি বলছে? গ্রামীণ জনগোষ্ঠীর ওভারঅল উন্নয়ন। গ্রামীণ জনগোষ্ঠীর ওভারঅল উন্নয়ন কারা করে? বিভিন্ন সমাজসেবা কর্মসূচির মূল লক্ষ্যই এটা, যে গ্রামীণ সমাজকর্মীর বা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করা। আচ্ছা, এনজিও শব্দের পূর্ণরূপ কি? এনজিও শব্দের পূর্ণরূপ কি? এটা কিন্তু মোটামুটি
ওয়ার্ডটা আমরা সকলেই জানি, কিন্তু ফুল ফর্ম কি আমরা সকলেই জানি? এটাকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গ্লোবাল অর্গানাইজেশন, নিউ গভর্নমেন্ট অর্গানাইজেশন, নাকি নিউ গ্লোবাল অর্গানাইজেশন? নিউ গ্লোবাল অর্গানাইজেশন তো না, নিউ গভর্নমেন্ট অর্গানাইজেশনও না, নন গ্লোবাল অর্গানাইজেশনও না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, এবং মনে করো যে অর্গানাইজেশনকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, অর্গানাইজেশনকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো গভর্নমেন্ট, সরকারি, আরেকটা নন গভর্নমেন্ট মানে বেসরকারি, আবার আরেকটা মনে করো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেরকম ইউনাইটেড নেশনস, তোমার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশনকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। কেউ কেউ আবার বলে দুই ভাগে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এরকম, কিন্তু মূলত আসলে তিন ভাগে ভাগ করা যায়, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল। গভর্নমেন্টের উদাহরণ কি? গভর্নমেন্ট অর্গানাইজেশন মনে করো বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট অর্গানাইজেশন মনে করো যে বাংলাদেশ পুলিশ। নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কি? এটা ব্র্যাক হইতে পারে, এটা হতে পারে যে তোমার প্রশিকা হতে পারে, এটা হতে পারে আশা, এই ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি? ইউনাইটেড নেশনস, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এগুলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উদাহরণ। 24 নাম্বার, ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রথম সংস্থার নাম কি? ব্র্যাক, তাই না? ফজলে হাসান প্রতিষ্ঠিত প্রথম সংস্থার নাম কি? এই যে ফজলে হাসান আবেদ বা স্যার ফজলে হাসান আবেদ দেখে এবং তার প্রতিষ্ঠিত সংগঠনের নাম শুনে তোমরা অনেকেই ব্র্যাক লিখে দাও, কিন্তু তার অবশ্যই ব্র্যাক তার প্রতিষ্ঠান, কিন্তু এখানে কি বলা আছে? প্রথম সংস্থা। কি না বলা আছে? প্রথম সংস্থা। তার প্রথম প্রতিষ্ঠিত সংস্থা কিন্তু ব্র্যাক না, তার প্রথম প্রতিষ্ঠিত সংস্থা হলো সেভ বাংলাদেশ। তার নাম কি? সেভ বাংলাদেশ, মানে বাংলাদেশকে বাঁচাও। আচ্ছা, কত সালে ব্র্যাক যাত্রা শুরু করে? কত সালে ব্র্যাক যাত্রা শুরু করে? 1970, 71, 72, 73? কত সালে? 1970, 71, 72 নাকি 73? এইটার হলো গিয়ে উত্তর হবে 1972। তাইলে দেখো, যুদ্ধ পরবর্তী দেশ, যুদ্ধ পরবর্তী বাংলাদেশে প্রথম যে অর্গানাইজেশনগুলো গ্রো করছিল তার ভিতরে অন্যতম, একদম প্রথম সারির, প্রথম সময়ের অর্গানাইজেশন হলো গিয়ে ব্র্যাক। ব্র্যাকের আগে ফুল ফর্ম ছিল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, মানে গ্রামীণ অঞ্চলকে উন্নত করার জন্য। কিন্তু পরবর্তীতে এই ব্র্যাকের আর কোনো ফুল ফর্ম রাখা হয় না, ব্র্যাক মানে হলো গিয়ে ব্র্যাক, এটার আর কোনো তোমার ফুল ফর্ম নাই, কারণ ব্র্যাক কেবলমাত্র এখন গ্রামীণ জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে না, তারা হলো গিয়ে বিভিন্ন দিকে তাদের শাখা প্রশাখাটা ছড়িয়েছে, বিভিন্ন দিকে তাদের শাখা প্রশাখা ছড়িয়েছে। এবং ব্র্যাক প্রথম সিলেট জেলার সাল্লা উপজেলায় কাজ শুরু করে। সিলেট জেলার সাল্লা উপজেলায় প্রথম তাদের কার্যক্রম শুরু করে। এটা নিয়েও কিন্তু প্রায় প্রশ্ন আসে যে আইদার ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে স্যার ফজলে হাসান আবেদ কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1972 সালে। কোথায় প্রথম প্রতিষ্ঠা করা? কোন জেলায়, কোন বিভাগে? সিলেট জেলা, সিলেট বিভাগে। কোন উপজেলায়? সাল্লা উপজেলায়। আচ্ছা, 26 নাম্বার, ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিতে ইচ্ছুকদের কতজনকে নিয়ে একটি দল গঠন করা হয়? গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে ইচ্ছুকদের কতজনকে নিয়ে একটি দল গঠন করা হয়? এখন কিন্তু মনে করো যে গ্রামীণ ব্যাংক নিয়ে আসার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এখন স্বাভাবিকভাবেই বেশি, কারণ এর মূলত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমাদের এখনকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং টোটাল মানে কতজনকে নিয়ে একটি দল গঠন করা হয়? 5 জনকে নিয়ে। তাদেরকে একত্রিতভাবে ঋণ দেওয়া হয়, এবং তাদের মধ্যে থেকে কেউ যদি ঋণ প্রয়োগ করতে না পারে, টাইমলি মানে পরিশোধ করতে না পারে, অন্যরা তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। মূলত এই কারণেই, বা টাকা যেন একজনের কাছে দিলাম সে একদম পালায় চলে গেল, তাকে ধরাটা যতটা কঠিন, 5 জনের মানে 5 জনকে যখন দেওয়া হবে একটা গ্রুপের, বাকি 5 জনকে যখন সার্চ করা হবে, তাদের খোঁজাটা কিন্তু কম্পারেটিভলি, বা তাদের ফাইন্ড আউট করাটা, বা তাদের কাছ থেকে টাকাটা আত্মসাৎ করাটা কিন্তু আরো সহজ। তাহলে 5 জনের মধ্যে একজন যদি টাকা নিয়ে ভেগে যায়, তাহলে গ্রামীণ ব্যাংক কি করবে? বাকি 4 জনের কাছ থেকে সে টাকাটা তো নিবেই, সাথে ইন্টারেস্ট বা হলো গিয়ে তোমার সুদ, যেটাই বলি না কেন, সেটাও কিন্তু নিবে। আচ্ছা, ইউনিসেফ নোবেল পুরস্কার পায় কত সালে? ইউনিসেফ নোবেল পুরস্কার পায় কত সালে? আচ্ছা, ইউনিসেফ নোবেল পুরস্কার পায় 1965-এ। 1965-এ। ইউনিসেফ কি? ইউনিসেফ হলো কি ইউনাইটেড নেশনসের আন্ডারে একটা প্রতিষ্ঠানের পূর্ণরূপ কি?
আগে শর্ট ফর্মটা লিখি, ইউনিসেফ। তাহলে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট অফ চিলড্রেন্স এডুকেশনাল ফোরাম, মানে এটা মূলত চিলড্রেনদের শিক্ষা দীক্ষা নিয়ে অনেক কাজ করে, যার বিভিন্ন উদাহরণ বাংলাদেশে পাওয়া যায়, বিশেষ করে ইউসেফ স্কুল বা বিভিন্ন গরিব জনগোষ্ঠী বা বস্তি বা রিফিউজিদের এলাকায় শিক্ষা আর আলো তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইউনিসেফ কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে, এবং এর ফলাফল বা এর নিদর্শন হিসাবে সেই 1965 সালে তারা কিন্তু একটা নোবেল পুরস্কারও পেয়েছে। আচ্ছা, তার একটা নোবেল পুরস্কারও পেয়েছে। ওকে, তারপর আমরা দেখি যে, একটু দাঁড়াও। ওকে, ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি? ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি? আমরা হলো তো বললাম যে ইউনিসেফ হলো শিক্ষা দীক্ষা নিয়ে কাজ করে, কিন্তু তারা আরেকটা যে বিষয় নিয়ে কাজ করে সেটা হলো কি লিঙ্গ বৈষম্য নিরসন। লিঙ্গ বৈষম্য নিরসন, লিঙ্গ বৈষম্য নিরসন মানে কি, নারী হওয়ার জন্য যখন কোনো বৈষম্যের শিকার হয় বা কোনো যখন অসুবিধার শিকার হয় বা নারী হওয়ার জন্য যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়, এটাকেই বলা হয় লিঙ্গ বৈষম্য। বা পুরুষ হওয়ার জন্য যখন কোনো সমস্যা পড়ে কেবলমাত্র তার লিঙ্গের কারণে, তখন সেটা হলো গিয়ে তোমার লিঙ্গ বৈষম্য। তাহলে এই সমস্যাগুলো সলভ করার জন্য কিন্তু ইউনিসেফ কাজ করে থাকে। এই সমস্যাগুলো সলভ করার জন্য কিন্তু কি করে ইউনিসেফ কাজ করে থাকে। 29 নাম্বার, বাংলাদেশের ব্যক্তি সমাজকর্মের উপর ভিত্তি করে যে পুনর্বাসন কর্মসূচি চালু আছে সেটা কোনটা? সেটা কি পঙ্গু কল্যাণ কর্মসূচি, প্রতিবন্ধী কর্মসূচি, প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি, অন্ধ উন্নয়ন কর্মসূচি? সমাজকর্মীরা পঙ্গুদের নিয়ে কাজ করে, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, তারপরে অন্ধদের নিয়েও কাজ করে, কিন্তু যেই পুনর্বাসন কর্মসূচিটার নাম আছে সেই পুনর্বাসন কর্মসূচিটার নাম হলো প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি। কি নাম? প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচি। আচ্ছা, এবং লাস্ট প্রশ্ন, র্যাপোর ব্যাপারে কি? আমরা আগেই বলছিলাম যে সমাজকর্মী আর সাহায্যার্থী, মানে সাহায্য নিতে আসছে, তাদের মধ্যে যে নিবিড় সম্পর্ক বা তাদের মধ্যে যে ভরসার সম্পর্ক, যেই ভরসার সম্পর্কে কারণে সাহায্যার্থী সব কথা খুলে হলো কি সমাজকর্মীকে বলতে পারে, এবং সমাজকর্মী ট্রাস্ট বিল্ডিং এর মাধ্যমে তার বিভিন্ন সমস্যাগুলো শুনে তার সমস্যার সমাধান তো করেই, আবার পরবর্তীতে সমস্যা সমাধানের পরে হলো কি খোঁজ নেয় যে পরবর্তীতে আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব হয়েছে কিনা, বা আর মানে সেই সমস্যাটা হলো কি আবার পুনরায় আসছে কিনা, বা নতুন কোনো সমস্যা আসছে কিনা, এইসব বিষয়ে সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যে এক ধরনের সম্পর্ক কি থাকে, এক ধরনের সম্পর্ক বিদ্যমান থাকে। তাহলে র্যাপো স্থাপন প্রক্রিয়ার মধ্যে সমাজকর্মী ও সাহায্যার্থীর উভয়ের যেসব বিষয় বিশেষভাবে অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে কি? তাহলে এক কথায় যদি একদম সহজে বলি, তাহলে সমাজকর্মী ও সাহায্যার্থীর মধ্যে এর ভিতরে কি কি দেখা যায়? মনোভাব, হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে একটা ভালো মনোভাব এক্সিস্ট করে। প্রত্যাশা, হ্যাঁ প্রত্যাশা হলো সাহায্যার্থী সমাজকর্মীর কাছে প্রত্যাশা করে যে তার মাধ্যমে তার সমস্যাটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর হলো গিয়ে প্রেরণা মানে কি মোটিভেশন, তাই তার ভিতরে সাহায্যার্থীর ভিতরে মোটিভেশন কাজ করে যে না, সমাজকর্মী আমাকে যে জিনিসটা বলছে এটা তো আমার জন্য ভালোর জন্যই বলছে, আমি যদি এইভাবে কাজ করি তাহলে আমি মনে হয় আমার সমস্যা থেকে কি বের হয়ে আসতে পারবো। তাহলে 1 2 3 তিনটাই কি করে কাজ করে সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখানে যে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা তোমাদের প্রয়োজন হলে আবার ক্লাসটা দেখবে, যে যে এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো তো দেখবেই, এবং এই টপিকগুলা অবশ্যই বই বলো, গাইড বলো, সাপ্লিমেন্ট বলো, টেস্ট পেপার বলো, ওইখান থেকে দেখবে। এবং কেবলমাত্র কিন্তু এমসিকিউ পড়লেই হবে না, যদিও ক্লাসটি এমসিকিউর উপরে ছিল, কেবলমাত্র তোমাদের কিন্তু এমসিকিউ পড়লে হবে না, তোমাদের কিন্তু রিটেনও পড়তে হবে, এবং কিভাবে রিটেন লিখলে ভালো নাম্বার তুমি পাবা বা প্রাপ্ত হবে, এবং অ্যাট লাস্ট বা তোমার এক্সামে একটা কিভাবে ভালো ইম্প্যাক্ট ফেলবে তোমার রেজাল্টে, সেটাও কিন্তু তোমার মাথায় কি রাখতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে কোথাও কখনো কোনোভাবে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো এবং ভালো মতো পরীক্ষা দিও। আসসালামু আলাইকুম।